केड़ा। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা গতকালকে আলোচনা করছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের 46-এর শর্ট হাইফেন ক ধারা পর্যন্ত। তো আজকে আমরা একটু 42 থেকে 46-এর ক পর্যন্ত রিভিশন দিই, দিয়ে ইনশাল্লাহ আমরা সামনে অ্যাডভান্স হবো। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় তারা চারটা: 42, 43, 44, 45। 42 দ্বারা জনসাধারণ পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য দুইটা ক্ষেত্রে: আসামি গ্রেফতার, পলায়ন রোধে এবং শান্তিভঙ্গের আশঙ্কা এবং সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। যদি কেউ সাহায্য না করে সেক্ষেত্রে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 187 ধারা। আর যদি শান্তিভঙ্গের এবং সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে সাহায্য না করে সেক্ষেত্রে তার শাস্তি হবে 6 মাস বিনাশ্রম কারাদণ্ড, 500 টাকা জরিমানা বা উভয় দণ্ড। ফৌজদারি কার্যবিধি আইনের 43 ধারা: পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি পরোয়ানা তামিল করতে গেলে সেই ক্ষেত্রে জনসাধারণ তাকে সাহায্য করবেন। 44 ধারা জনসাধারণ দণ্ডবিধি আইনের 35টা ধারা। এখানে বলা আছে রাষ্ট্রদ্রোহিতা, তারপরে বেআইনি সমাবেশ, খুন, চুরিকালে আঘাত প্রদানের প্রস্তুতি, দস্যুতা, ডাকাতি, অগ্নিসংযোগ, গৃহে অগ্নিসংযোগ, অনধিকার প্রবেশকালে। এইসব সংবাদ কি করবেন? পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে দিবেন। 45 ধারা কতিপয় ব্যক্তি কতিপয় অপরাধের সংবাদ দিবে। কতিপয় ব্যক্তি কারা? গ্রাম প্রধান, হিসাব নবিশ, জমির মালিক বা অন্যান্য ব্যক্তি যারা অপরাধের সংবাদ দিবেন। কি কি অপরাধের সংবাদ দিবেন? ঠগ, ডাকাত, পলাতক আসামি, ঘোষিত অপরাধী বা বেআইনি সমাবেশ সম্পর্কিত অপরাধের সংবাদ দিবেন। অপমৃত্যু মামলা, লাশের অংশ বিশেষ, নিখোঁজ ব্যক্তি এবং তাছাড়াও যেগুলা বাংলাদেশের বাইরে কোনো কাজ, যেগুলা বাংলাদেশে করলেও অপরাধ, সেই সব অপরাধ, যেমন মুদ্রা সম্পর্কিত অপরাধ, তারপর খুন, দস্যুতা, ডাকাতি, করে অগ্নিসংযোগ, অনধিকার প্রবেশ, এইসব অপরাধ যদিও করে সেই ক্ষেত্রে সংবাদ দিবেন। 45-এর 2 এর আ অপরাধী হিসেবে ঘোষিত ব্যক্তি বা প্রক্লেমড অফেন্ডার, যাকে সরকার খুন, দস্যুতা, ডাকাতির অপরাধে অভিযুক্ত সেই সব ব্যক্তিকে যখন অপরাধী হিসেবে ঘোষণা করেন তখন তাকে ঘোষিত অপরাধী বলে। তারপর আমরা পড়ছিলাম 46 দ্বারা গ্রেপ্তারের সংজ্ঞা। আইনানুগ কার্য: কোন ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা হরণ করে সরকারি হেফাজতে বা পুলিশ হেফাজতে বা আইনানুগ হেফাজতে নেওয়াকে গ্রেপ্তার বলে। তারপরে গ্রেপ্তারের পদ্ধতি 46-এর 1, পিআরবি 316 দিবেন 46-এর সাথে। 46-এর 1 যখন সে 46-এর কথা দ্বারা গ্রেপ্তার না মানে সেক্ষেত্রে তার দেহ স্পর্শ করবেন। 46-এর 2, সে যদি বল প্রয়োগ করে বা বাধা প্রদান করে সেই ক্ষেত্রে তাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যতটুকু বল প্রয়োগ করা দরকার ততটুকুই বল প্রয়োগ করবেন। 3 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি হলে তার মৃত্যু ঘটানো যাবে, পিআরবি 316 বিধি। তারপরে পড়ছিলাম আমরা 46-এর ক, গ্রেপ্তার কালের প্রক্রিয়া বা গ্রেপ্তারকারী কর্মকর্তার কর্তব্য, প্রসিডিউর অফ অ্যারেস্ট এন্ড ডিউটিস অফ অফিসার মেকিং অ্যারেস্ট। গ্রেপ্তারকালে পুলিশ কর্মকর্তা বা অন্য যে ব্যক্তি যিনি গ্রেপ্তার করবেন তার দায়িত্ব কি? 46-এর ক এর 1, এখানে আমরা 6টা বিষয় বলা আছে। 6টা বিষয় একটু মনোযোগ দিয়ে পড়বেন, কারণ এগুলো থেকে লিখিত প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু নতুন এটা সংযোজন হয়েছে। যে ব্যক্তি বা পুলিশ অফিসার যিনি গ্রেপ্তার করতে যাবেন তিনি তার নিজের দৃশ্যমান বা স্পষ্ট পরিচয় বহন করবেন শনাক্ত করার জন্য। তাকে যাতে শনাক্ত করা যায় সেই জন্য তিনি তার স্পষ্ট পরিচয় দৃশ্যমান রাখবেন। প্রয়োজনে উপস্থিত ব্যক্তিদের বা যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে তাকে নিজের পরিচয় পত্র দেখাবেন। 3 গ্রেপ্তারের স্মারকলিপি প্রস্তুত করবেন। 3 বা গ, ক, খ, গ। গ গ্রেপ্তারের স্মারকলিপি প্রস্তুত করবেন।
কমপক্ষে একজন সাক্ষী দ্বারা স্বাক্ষর নেবেন। আর যদি সাক্ষী পাওয়া না যায় সেই ক্ষেত্রেও এটা স্মারকলিপিতে উল্লেখ করবেন। আর গ্রেফতারকৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ নেবেন যাতে সে অস্বীকার করতে না পারে। তারপর হচ্ছে 46-এর ঘ, অভিযুক্ত ব্যক্তিকে যদি তার বাড়ির বাইরে হতে গ্রেফতার করা হয় 12 ঘন্টার ভিতরে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের সদস্যকে গ্রেফতারের সময় ও স্থান বা হেফাজতের স্থান জানাবেন। ও হচ্ছে গ্রেফতারকৃত ব্যক্তির দেহে যদি আঘাতের চিহ্ন থাকে সেক্ষেত্রে 46-ই ধারা মোতাবেক বা 46-ঙ ধারা মোতাবেক তাকে চিকিৎসার ব্যবস্থা করবেন এবং চিকিৎসা সনদ সংগ্রহ করবেন। 46-এর চ, গ্রেফতারকৃত ব্যক্তিকে 12 ঘন্টার মধ্যে তার আইনজীবী বা আত্মীয়র সাথে দেখা করার সুযোগ দিতে হবে। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকে আমরা আলোচনা করব হচ্ছে 46-এর খ, সরকারি রেজিস্ট্রার সাধারণ ডায়েরিতে গ্রেফতারের তথ্য লিপিবদ্ধ করা এবং গ্রেফতারের তথ্য প্রদান করা। 46-এর খ, এখানে 3টা বিষয় বলা আছে। তাহলে 46-এর খ এর একে বলতেছে গ্রেফতারের রেকর্ড অফিসিয়াল রেজিস্টারে লিপিবদ্ধ করা। এখন গ্রেফতারের রেকর্ড অফিসিয়াল রেজিস্টারে কি কি লিপিবদ্ধ করবেন সেটা হচ্ছে গ্রেফতারের কারণ উল্লেখ করতে হবে, অভিযোগ কে দিছে বা তথ্য কে দিছে তার নাম লিখতে হবে, এবং গ্রেফতারের খবর যার কাছে দেওয়া হয়েছে তার নাম লিখতে হবে, এবং গ্রেফতারকৃত ব্যক্তি যে পুলিশ অফিসারের হেফাজতে আছে তার নাম লিখতে হবে। এখন যদি আপনাকে প্রশ্ন দেয় যে গ্রেফতারের রেকর্ড অফিসিয়াল রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়, অফিসিয়াল রেজিস্টারে কয়টি বিষয় লিপিবদ্ধ করতে হয়, তাহলে উত্তর কি দিবেন? রেদওয়ান, অফিসিয়াল রেকর্ডে কয়টি বিষয় লিপিবদ্ধ করতে হয়? তিনটা বিষয়। কি কি? গ্রেপ্তারের কারণ সরকারি রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে, গ্রেপ্তারের কারণ জেনারেল ডায়েরিতে এন্ট্রি দিতে হবে, তারপরে আত্মীয় স্বজন প্রতিবেশীকে তথ্য প্রদানের বাধ্যবাধকতা। আপনি তো প্রশ্নই বুঝেন নাই। প্রশ্ন বলছি গ্রেফতারের রেকর্ড অফিসিয়াল রেজিস্টারে লিপিবদ্ধ করা, অফিসিয়াল রেজিস্টারে লিপিবদ্ধ করতে হয় কয়টি বিষয়? অফিসিয়াল রেজিস্টারে লিপিবদ্ধ করতে হয় 4টি বিষয়। গ্রেফতারের কারণ উল্লেখ করা, অভিযোগকারী বা তথ্য কে দিছে তার নাম লেখা, গ্রেফতারের খবর যার কাছে দেওয়া হয়েছে অর্থাৎ আসামির আত্মীয় স্বজন যার নিকট দেওয়া হয়েছে তার নাম লেখা, আর গ্রেফতারকৃত ব্যক্তি কোন পুলিশ অফিসারের হেফাজতে আছে তার নাম লেখা। এটা কিসে লিখতে হয়? অফিসিয়াল রেকর্ডে। তারপর হচ্ছে 2, সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা। সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে 2 স্থানে। নিজ থানা এলাকায় হইলে নিজ থানা সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে অন্য থানা এলাকায় গ্রেপ্তার করা হইলে গ্রেপ্তারের স্মারকলিপি ওই থানার অফিসার ইনচার্জকে দিলে তিনি তার সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। এখন যদি আপনাকে প্রশ্ন দেয় সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়, গ্রেফতারকৃত ব্যক্তির তথ্য কোন কোন স্থানে লিপিবদ্ধ করা হয়, তাহলে কি লিখবেন? গ্রেফতারকৃত ব্যক্তির তথ্য কোন কোন স্থানে লিপিবদ্ধ করা হয়? তার 3টা জায়গাতে লিপিবদ্ধ করা হয়। কোথায় কোথায়? এটা স্যার ওই আছে 46-এর গো, এটা কোন কোন জায়গায় সংরক্ষণ করা হয়। আমি তো সংরক্ষণের কথা বলি নাই ভাই, আমি বলছি লিপিবদ্ধ করা হয়। লিপিবদ্ধ লিপিবদ্ধ হচ্ছে অফিসিয়াল রেজিস্টারে, জেনারেল ডায়েরিতে। 2টি স্থানে লিপিবদ্ধ করা হয়। তারপর হচ্ছে 3, পরিবার বা পরিচিতদের তথ্য দেওয়ার বাধ্যবাধকতা। গ্রেফতারকৃত ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীকে গ্রেফতারের তথ্য দিবেন। এখন যদি আপনাকে প্রশ্ন দেয় যে গ্রেফতার হওয়া ব্যক্তির তথ্য দিতে বাধ্য থাকবেন কে? ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিউটি অফিসার, এএসআই,
ক এবং খ। ডিউটি অফিসার, না, থানার গ্রেফতারের দায়িত্বপ্রাপ্ত তথ্য গ্রেফতারের তথ্য প্রদানে বাধ্য থাকবেন হচ্ছে, যদিও বইয়ে বলা আছে সাধারণ ডায়েরির দায়িত্বপ্রাপ্ত অফিসার, তাহলে সাধারণ ডায়েরির দায়িত্বপ্রাপ্ত অফিসার কে? ভারপ্রাপ্ত কর্মকর্তা। সাধারণ ডায়েরি লেখার দায়িত্ব হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তখন উনি যাকে মনোনীত করবেন তিনি হচ্ছেন কি? দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। কিন্তু মূলত এটার দায়িত্ব হচ্ছে ওসি বা অফিসার ইনচার্জ, উনি দায়িত্ব দিতে বাধ্য। কিন্তু যদি উনি অন্য কোনো ব্যক্তিকে অ্যাসাইন করে সেই ক্ষেত্রে উনি সেটা তথ্য দিবেন। যখন আপনাকে এমসিকিউর মধ্যে বলে দিছে অফিসার ইনচার্জ, ডিউটি অফিসার, এএসআই, ক এবং খ, তখন আপনি অবশ্যই ক এবং খ দিবেন, ডিউটি অফিসার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর যদি এখানে ডিউটি অফিসারের নাম উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে দিবেন, যে গ্রেফতারকৃত ব্যক্তির তথ্য দিবেন সাধারণ ডায়েরির দায়িত্বপ্রাপ্ত অফিসার। এখন যদি আপনার এমসিকিউর মধ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকে, ডিউটি অফিসার থাকে, সেক্ষেত্রে দুইজনই দিবেন। আর যদি শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকে অথবা শুধু ডিউটি অফিসার থাকে তাহলে শুধু ডিউটি অফিসার দিবেন। আর যেখানে ডিউটি অফিসার নাই সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা, যেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা নাই সেখানে ডিউটি অফিসার। আর যেখানে দুইজনই আসে সেখানে দুইজনই হবে কি? তথ্য দিতে বাধ্য থাকবেন। 46-এর খ-এর 3। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 46-এর গ, গ্রেফতারের তথ্য রক্ষণাবেক্ষণ ও প্রদর্শন। গ্রেফতারের তথ্য রক্ষণাবেক্ষণ ও প্রদর্শন। গ্রেফতারের তথ্য প্রদান ও প্রচারের দায়িত্ব। তথ্য প্রদর্শন ও রক্ষণাবেক্ষণে বলা আছে গ্রেফতারের তথ্য প্রদান এবং প্রচারের দায়িত্ব কার? তথ্য প্রদান এবং প্রচারের দায়িত্ব হচ্ছে পুলিশ কমিশনার বা পুলিশ সুপার। পুলিশ কমিশনার বা পুলিশ সুপার। এখন আপনাকে যদি এমসিকিউ প্রশ্ন দেয় যে গ্রেফতারের তথ্য সংরক্ষণ করবেন কে? পুলিশ কমিশনার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, এএসআই, বা কেউই নয়, তাহলে কি দিবেন? এসআই স্যার হবে, কারণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সুপার, পুলিশ কমিশনার তারা এসআই একজনকে নিয়োগ করবে, আর এটার সংরক্ষণের দায়িত্ব থাকবে তো এসআই। না, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে কার? দায়িত্ব দিবে হচ্ছে এএসআই রে, যে আপনি কি করবেন? এটা রক্ষণাবেক্ষণ করবেন বা লিপিবদ্ধ করবেন। কিন্তু এটার রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব হচ্ছে পুলিশ কমিশনারের। মেট্রোপলিটনের ক্ষেত্রে পুলিশ কমিশনার, আর জেলার ক্ষেত্রে পুলিশ সুপার। আর থানা হলে ঠিক আছে, থানা ভারপ্রাপ্ত। থানার ক্ষেত্রে হইলে সেই ক্ষেত্রে অফিসার ইনচার্জ। এটা কি উনাদের দায়িত্ব। এখন উনি যাকে অ্যাসাইন করে দিবেন তিনি কি করবেন? এটা লিপিবদ্ধ করবেন। উনি কি লিপিবদ্ধকারী অফিসার। বুঝা গেছে? আর গ্রেফতারের তথ্য প্রদানের দায়িত্ব কার? পুলিশ কমিশনার, পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ক এবং খ। ক এবং খ। ক এবং খ, উনার দায়িত্ব থানার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার। এটার তথ্য প্রদান করার দায়িত্ব হচ্ছে পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারের। এখন যদি আপনাকে এমসিকিউ প্রশ্ন যে যে থানায় একজন আসামি গ্রেপ্তার হইলে এই গ্রেপ্তারের তথ্য প্রদানের দায়িত্ব কার? পুলিশ কমিশনার, পুলিশ সুপার, পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেউই নয়। তাহলে কাকে বলবেন? ভারপ্রাপ্ত কর্মকর্তা। হ্যাঁ, থানার এটা দায়িত্ব হইল ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাহলে গ্রেফতারের তথ্য প্রদান এবং প্রচারের দায়িত্ব হচ্ছে পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মেট্রোপলিটন এলাকায়, এবং জেলায় হচ্ছে পুলিশ সুপার। আর এই রেজিস্টার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিবেন কমপক্ষে একজন এএসআই। কমপক্ষে একজন এএসআই। এখন যদি সাব ইন্সপেক্টর দেয় তাহলে কি সেটা ভুল হবে? না স্যার, এখানে সর্বনিম্ন এসআই থেকে আপওয়ার্ড, মানে যাকে যেমন তথ্য আপনাকে দিবে প্রশ্ন দিল যে ফৌজদারি কার্যবিধি আইনের 46-এর গ ধারা মোতাবেক
গ্রেফতারকৃত ব্যক্তির তথ্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিম্নের কোন অফিসারের? ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাব ইন্সপেক্টর, এএসআই বা সকলেই? সকালে দেওয়া যাবে না? এই সকলে সকলেই দেওয়া যাবে। ঠিক আছে, সকলেই দেওয়া যাবে। যদি দেখা যায় যে এসআই এএসআই দিছে তাহলে কোনটা দিবেন? এসআই না, এসআই না এএসআই না, দিছে, তখন কি দিবেন? এটা আপনাকে এসআই সহকারী হ্যাঁ, যখন সহকারী আপনার যখন আপনার মনে করেন যে এসআই এএসআই কনস্টেবল বা কেউ নয় এরকম দিয়ে দিবে, অথবা দেখা গেছে এএসআই এবং এসআই এর সংযুক্ত করে না এমন কোনো প্রশ্ন আপনার অপশনে নাই, সেই ক্ষেত্রে দিবেন এএসআই। আর যদি সাব ইন্সপেক্টর এবং এএসআই কে সংযুক্ত করে কোনো উত্তর থাকে তাহলে সেই ক্ষেত্রে সংযুক্তটাই দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে গ্রেফতারকৃত ব্যক্তির নাম। এখন হচ্ছে এই রক্ষণাবেক্ষণের জন্য কি কি লিখবেন? যে এটার গ্রেফতারকারী দায়িত্বে থাকবেন তিনি কি করবেন? গ্রেফতারকৃত ব্যক্তির নাম, ঠিকানা, যে অপরাধের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে সেটা লিখবেন। ঠিক আছে, কি কি লিখবেন? নাম, ঠিকানা এবং অপরাধ, কি অপরাধের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সেইটা লিখবেন এবং প্রদর্শন করবেন। যদি সম্ভব হয় তাহলে প্রতি থানায়, জেলায় বা মহানগর সদর দপ্তরে প্রদর্শন করবেন ডিজিটাল আকারে। গ্রেফতারকৃত ব্যক্তির তথ্য ডিজিটাল আকারে প্রদর্শন করবেন কোন কোন স্থানে? পুলিশ সুপারের কার্যালয়ে, পুলিশ কমিশনারের কার্যালয়ে, থানায়, সবগুলি। ও বুঝি নাই রে, দুয়ার আসা নাই কথা। সবগুলো সবগুলো। আর যদি বলে যে গ্রেফতারকৃত ব্যক্তির তথ্য প্রদর্শন করবেন নিম্নের কোন স্থানে? দিল বিট এলাকায়, থানা এলাকায়, পুলিশ সুপারের কার্যালয়ে, ক এবং খ? থানা এলাকায় পুলিশ সুপারের কার্যালয়। হ্যাঁ, ক এবং খ সেখানে দুই ক্ষেত্রে কিন্তু দিবেন। তাহলে 46-এর গ হইল কি? গ্রেফতারের তথ্য সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং তথ্য প্রদানের বাধ্যবাধকতা। এখন যদি আপনাকে প্রশ্ন দেয়, সরি ভুল বললাম, সেটা হচ্ছে কি গ্রেফতারের তথ্য রক্ষণাবেক্ষণ ও প্রদর্শন, তথ্য রক্ষণাবেক্ষণ ও প্রদর্শন। এখন যদি আপনাকে প্রশ্ন দেয় হচ্ছে যে গ্রেফতারকৃত আসামির আত্মীয় স্বজন থানায় আসলে ডিউটি অফিসার তাদেরকে কোনো তথ্য প্রদান করেননি, ডিউটি অফিসারের অপরাধ কি? দ্বিতীয় বিচার তো পুলিশ আইনের 729, 857 এটা কি জন্য এগুলো দিবেন? আসবে। তারপরে যেহেতু পুলিশ অফিসার। হুম, না সে তো পাবলিকের দিছে না, ও আচ্ছা, কারণ গ্রেফতারকৃত ব্যক্তির কি করছে সম্পর্কে পুলিশ অফিসার বা ডিউটি অফিসারের নিকট তথ্য জানতে আইছে, উনি কি করছে তাকে কোনো তথ্য দেয় নাই, সেই ক্ষেত্রে ডিউটি অফিসারের অপরাধ কি? কিন্তু তথ্য দিতে বাধ্য। হ্যাঁ বাধ্য। এখন আপনি দিলেন না তাহলে আপনার শাস্তি কত দাঁড়ায় হবে? এটা তো ফেনাল কোডের ধারাটা। পেনাল কোডের কোন ধারা? আপনি তথ্য দিলেন না, পেনাল কোডের কোন ধারা? ফরিদ, এটা কনফিউশন আছে তো। যেখানে এমনি তো বলা হয়েছে যে আপনার সকল তথ্য দিতে, ফরিদের কথা কিন্তু আসতে আসতেছে, কি হেডফোন লাগানো নাকি? এয়ারপোর্ট,
আচ্ছা, কথা আসতেছে নুরুল ভাই, এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার বলে দেন স্যার। যেহেতু তিনি পুলিশ সদস্য, এই জন্য ওনার বিরুদ্ধে তো ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে 7/29-এ। আর দণ্ডবিধি আইনের 167 দ্বারা কি বলছে, 66 দ্বারা কি বলছে? আইন অমান্য করা। 166 ধারা হলো যে ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য করা। আইন অমান্য করা। আপনি কি করলেন? আইনে বলা আছে আপনি তথ্য প্রদানে বাধ্য, আপনি বাধ্য দিলেন না, তাহলে কি করলেন? আইন অমান্য করলেন। তাহলে আপনার শাস্তি হবে কি? 166 দ্বারা। আর যদি সেটা উপকারার্থে হয়, উপকারার্থে, তাহলে 167 217। 117 166 সাথে 217, 167 সাথে 218। এত তাড়াতাড়ি বললে চলবো? পরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 46-এর ঘ ধারা, গ্রেফতারকৃত ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তা। গ্রেফতারকৃত ব্যক্তির স্বাস্থ্য এবং নিরাপত্তা একটু সময় নিয়ে বলতেছি, আস্তে আস্তে বলতেছি, যাতে আপনাদের বুঝতে সহজ হয়, ঠিক আছে? আমি চাইলে এটা খুব দ্রুতভাবে বলে চলে যেতে পারতাম, যেহেতু আমরা পরীক্ষার আগে এটা আর পিছনে আসার আর কোনো সুযোগ নাই। এই জন্য আস্তে আস্তে শুধু আমাদের যেগুলা প্রয়োজন সে ধারাগুলাই পড়বো, ঠিক আছে? অতএব এখান নিয়ে কোনো হাই উতাস বিচলিত হওয়ার কোনো সুযোগ নাই। আস্তে আস্তে বলবো, আমরা একবারে পড়ে শেষ করে যাব, যাতে আমাদের আর পিছনে বারবার না আসতে হয়। আর সময়ও নাই পিছনে আসার মতো, আর সময়ও নাই। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 46-এর গ হচ্ছে গ্রেফতারকৃত ব্যক্তির স্বাস্থ্য এবং নিরাপত্তা। গ্রেফতারকৃত ব্যক্তির স্বাস্থ্য এবং নিরাপত্তার দায়িত্ব কার? গ্রেফতারকৃত ব্যক্তি যে অফিসারের হেফাজতে থাকে তার দায়িত্ব হবে তার স্বাস্থ্য এবং নিরাপত্তার যত্ন নেওয়া। গ্রেফতারকৃত ব্যক্তির যে অফিসারের হেফাজতে আছে। এখন যদি আপনাকে এমসিকিউ প্রশ্ন দেয় যে গ্রেফতারকৃত ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করবেন কে? ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিউটি অফিসার, গ্রেফতারকারী কর্মকর্তা, উপরের সকলেই? গ্রেপ্তারকারী কর্মকর্তা। কেমনে? দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসামি কি হবে। গ্রেফতারকারী কর্মকর্তার হেফাজতে থাকে? স্যার এখানে তো প্রশ্ন উত্তরটা ছিল যে যারা দায়িত্ব দেওয়া হবে, গ্রেপ্তারকৃত আপনাদের ব্যক্তিকে কথা খুব আস্তে যাকে আসতেছে, দায়িত্ব কথা দেওয়া আমি বুঝতেছি না। স্যার, আমি আসতেছি। ঘটনা হয়েছে যে এখানে এখানে তো আপনি যেটা প্রশ্ন বলছেন যে গ্রেফতারকৃত ব্যক্তিকে যার হেফাজতে দেওয়া হয়েছে হুম সেই ব্যক্তি তার গ্রেফতারকৃত ব্যক্তি সর্বক্ষণিক সবকিছু দেখাশোনার দায়িত্ব তার হবে। আমি প্রশ্ন কি করছি আগে প্রশ্ন বুঝেন। গ্রেফতারকৃত ব্যক্তির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? ভারপ্রাপ্ত কর্মকর্তা, গ্রেফতারকারী অফিসার, ডিউটি অফিসার। তাহলে স্যার প্রথমত হচ্ছে যে থানা ভারপ্রাপ্ত সবারই হবে স্যার। সেন্ট্রি হ্যাঁ? সেন্ট্রি। গ্রেফতারকৃত ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব যখন আপনার 4 নাম্বার কোনো কোটেশন দিবে না, 4 নাম্বার কোটেশনের উপরে কিন্তু আপনাকে অনেক কিছু নির্ভর করে। এই জন্য কখনোই কোনো এমসিকিউ 3টা প্রশ্ন দেখে আপনি উত্তর দিবেন না, ঠিক আছে? সব সময় 4 নাম্বার যে অপশনটা আছে সেই অপশনটা অবশ্যই অবশ্যই পড়ে নেবেন। কারণ কি, 4 নাম্বার অপশনের মধ্যে কিন্তু আপনার পজিটিভ নেগেটিভিটি অনেক কিছু নির্ভর করে। এখন যদি আমি সবার শেষে বলি সকলের, তাহলে কি উত্তর হবে? সকলেই। সকলেই। বা আমি উপরে বললাম কারুরই না, তাহলে কার হবে? দায়িত্বপ্রাপ্ত অফিসার। না, আমি 4 নাম্বার অপশনে বললাম কেউ নয়, তাহলে কি হবে? গ্রেফতারকৃত ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করবেন কে? ভারপ্রাপ্ত কর্মকর্তা, গ্রেফতারকারী কর্মকর্তা, ডিউটি অফিসার, কেউ নয়, তাহলে কে হবে?
গ্রেপ্তারকারী কর্মকর্তা? না, গ্রেফতারকারী কর্মকর্তা কোনো সময় সে নিরাপত্তা নিশ্চিত করবে না। এই গ্রেফতারকৃত ব্যক্তি বলতে আপনারা কি বোঝেন? তারে নিয়ে কি সে রাস্তায় রাস্তায় ঘুরতেছে? না, লগে ঢুকে রাখছে নিয়ে আইসা। গ্রেফতারকৃত ব্যক্তি বুঝতে হবে যে গ্রেফতার করা মাত্রই তো তারে আপনি একটা হেফাজতে নিয়ে যাবেন না? হুম, সঠিক। তখন যেহেতু থানায় নিয়ে গেলে সেটা কার দায়িত্ব? ডিউটি অফিসারের দায়িত্ব। তার দায়িত্ব। ঠিক আছে, সে হচ্ছে ডিউটি অফিসারের দায়িত্ব। এখন যদি আপনাকে প্রশ্ন দেয় যে গ্রেফতারকৃত ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করবেন ভারপ্রাপ্ত কর্মকর্তা, হেফাজতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ডিউটি অফিসার, খ এবং গ, তাহলে কি দিবেন? ক এবং গ। খ এবং গ দিতে হবে। কারণ এটা বুঝতে হবে যে এই প্রশ্নটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, যে এই আসামিটা কি রাস্তায় আছে, নাকি বাড়িতে আছে, নাকি লকআপে আছে, কার কাছে আছে, যেখানে তখন আপনার বিভিন্ন অপশন গুলো আপনাকে চুজ করতে হবে, তাহলে আপনি সঠিক উত্তরটা আপনি দিতে পারবেন। এবং স্বাস্থ্য, স্বাস্থ্য হচ্ছে একই, যে সে অসুস্থ হইলে সেটা নিশ্চিত করবে। এটার আমার একটা গল্প আছে। আমি যখন রাঙ্গামাটি সদর থানায় ছিলাম, একটা আসামি গ্রেপ্তার করছি। সে রাত্রে মদ খাইয়ে এমন এক অবস্থা হয়েছে, আমি তো ডিউটি অফিসারে বুঝাই দিছি। এখন সে তো মনে করেন যে সকালে অসুস্থ হয়ে গেছে, সারা রাত্র কিছু সে খায় নাই, খালি মদই খাইছে। এখন আমি রাত্রে যখন তারে 1টার দিকে ধরছি, তখন সে মাতাল, হাফ মাতাল অবস্থায় তারে ধরছে, ওয়ারেন্টভুক্ত আসামি। এখন তো সকালে কিছু না খাওয়ার কারণে তার প্রেশার নিচে নামে গেছে, সে অসুস্থ। এখন আমাকে ডিউটি অফিসার, সরি, সেকেন্ড অফিসার আমাকে ডাকলো যে "এই আসেন, আপনার আসামি তো অসুস্থ হয়ে গেছে, এটা নিয়ে হসপিটাল যান"। আমি বললাম কি এটা কি আমার দায়িত্ব? এটা কয়েছে ভাই এগুলো নিয়ে যান, আপনি আসামি ধরছেন, এখন যদি নিয়ে মারা যায় তাহলে তো আপনি তো জবাব দেবেন। আমি বললাম যে আমি তো জবাব দিই, তার মধ্যে আমি পড়বো না, আর আমি তো ধরে নিয়ে আসছি, ধরে নিয়ে নিয়ে ডিউটি অফিসারের কাছে দিয়ে দিচ্ছি, এখন ডিউটি অফিসার বুঝবে। তো এটা নিয়ে যাই হোক অনেক কেসাল হইলো, হওয়ার পরে এটারে হসপিটাল পাঠানোর পরে এখন আমার আবার রাত্রে ডিউটি দিল, হসপিটালে অ্যাডমিট। এখন অ্যাডমিট হওয়ার ফলে এখন এই আসামির নিরাপত্তা দিতে হবে। আমি বললাম আমি দেবো কেন? এটা কয়েছে ভাই একটু দেন না, এতদিন এখান থেকে ফালাই যায় তাহলে তো আপনি বিপদে পড়বেন। আমি বললাম যে আপনি কি আইন আমারে শিখান নাকি? সেকেন্ড অফিসার বললাম আইন কি আমারে শিখান? এটা কি দায়িত্ব আমার? আমি গ্রেপ্তার করলাম দেখে কি এটা আমার দায়িত্ব? তো যাই হোক, পরে এগুলা নিয়ে অনেক কেসাল হইলো। এখন আসামিরে কোর্টে চালান দিতে হবে, সিডব্লিউ করতে হবে, কাস্টডি ওয়ারেন্ট। এখন এই কাস্টডি ওয়ারেন্ট কেউ জানে না কিভাবে লিখতে হয়, কম্পিউটার অপারেটরও জানে না, সেকেন্ড অফিসারও জানে না, কেউ জানে না। তারপরে তদন্ত স্যার ছিল আমাদের, তদন্ত স্যার বলল যে সিডব্লিউ হচ্ছে কি, যে আদালতে এই হসপিটালের যে সে ভর্তি আছে, এই রেফার্ট গুলা নিবা, হসপিটালের চিকিৎসাপত্র নিবা, নিয়ে আদালতকে যেটা অবগত করবা সেটাই হচ্ছে কি সিডব্লিউ বা কাস্টডি ওয়ারেন্ট। ঠিক আছে, এই সিডব্লিউ কাস্টডি ওয়ারেন্ট এই যে আমাদের পরবর্তী ধারাতে চলে আসছে, ফৌজদারি কার্যবিধি আইনের 46-এর গ্রেফতারকৃত ব্যক্তির চিকিৎসা কর্মকর্তার মাধ্যমে পরীক্ষা। তাহলে কি করতে হবে? গ্রেফতারকৃত ব্যক্তি যদি অসুস্থ হয় বা আঘাতের চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে তাকে সরকারি হাসপাতালে বা নিবন্ধিত চিকিৎসকের নিকট পাঠাইতে হবে। আর যদি নারী হয় সেই ক্ষেত্রে নারী চিকিৎসক বা মহিলা নার্সের উপস্থিতিতে তার চিকিৎসা করাইতে হবে। 46-1। আর 2-এ বলছে ডাক্তার পরীক্ষা এবং চিকিৎসা প্রতিবেদন সহকারে পুলিশ অফিসার এবং গ্রেফতারকৃত ব্যক্তি বা মনোনীত ব্যক্তিকে দিবেন। ডাক্তারি রিপোর্ট পুলিশ অফিসার এবং মনোনীত ব্যক্তিকে দিবেন। 3 নম্বর হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে যদি সে অসুস্থ হয় বা আহতর কথা বলে সেক্ষেত্রে তার চিকিৎসার ব্যবস্থা করবেন। আর অসুস্থ ব্যক্তি হাসপাতালে ভর্তি হলে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা না গেলে ম্যাজিস্ট্রেট ভিডিও সংযোগে হাজিরের নির্দেশ দিতে পারেন, ভিডিও সংযোগে হাজিরের নির্দেশ দিতে পারেন। এই যে ভিডিও সংযোগ বা আদালতে তার চিকিৎসারত অবস্থায় যে আদালতে উপস্থাপন করা তাকে কি বলে? কাস্টডি ওয়ারেন্ট বলে বা সিডব্লিউ বলে। বুঝা গেছে? তারপর নতুন হচ্ছে, শুনলাম স্যার, হ্যাঁ বলছি নতুন শুনলাম কাস্টডি ওয়ারেন্ট স্যার।
হ্যাঁ, নতুন নতুন অনেক কিছু শুনবেন, সমস্যা নাই। আল্লাহ যেন হায়াতে তুমি তো বাঁচায় রাখে। বিশেষ একটু দূর এই আসামির ব্যাপারে না তো, এটা তো রানিং কোন আসামি আসলে তার বিরুদ্ধে তো যাবতীয় দিয়ে দেয় যদি জামিন, সেদিন যদি জামিন যদি প্রার্থনা না করে আর কি, যদি জামিন না হয় কোনটা? সিডব্লিউ বলে তার হেফাজতে ফেরেন। মনে করেন আপনি একজন আসামি নিয়ে গেছেন কোর্টে, হুম। ম্যাজিস্ট্রেট সিগনেচার করে দিল, সিডব্লিউ জেল হাজতে প্রেরণ করেন, শেষ, সেটাই তো কাস্টডি ওয়ারেন্ট, কাস্টডি না না, জেল সিডব্লিউ। হাজতে তো প্রেরণের জন্য সেটা কিন্তু কাস্টডি ওয়ারেন্ট না। কাস্টডি ওয়ারেন্ট হয়েছে কি, যে নিজ হেফাজতে রাখার জন্য। সে কি, সে হসপিটালে আছে, সে সুস্থ হইলে পরে তারে আদালতে হাজির করা হবে মর্মে আপনি যে অঙ্গীকার নামা দেন, সেটাই হচ্ছে কি সিডব্লিউ। না এটা হচ্ছে সিডব্লিউ এটা স্যার, ওইটাও সিডব্লিউ তো। কোনটা সিডব্লিউ? আসামি নগদ আসলে যেটা জেল হাজতে প্রেরণ করে ওইটাও সিডব্লিউ। আমি ওইটা কোর্টে চাকরি করি নাই ভাই, ওইটার সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই। ঠিক আছে। কোর্টে আছি তো, আমি তো সিডব্লিউ প্রত্যেকদিন দিচ্ছি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এটা একই কথা। হ্যাঁ না ওইটা না, হচ্ছে যে ওইটা। ফুল সুস্থ হ্যাঁ হওয়া পর্যন্ত। হ্যাঁ, ওইটা হচ্ছে কি, সিডব্লিউটা হচ্ছে সুস্থ হওয়া পর্যন্ত আপনার হেফাজতে যে তারে রাখলেন, এটা ম্যাজিস্ট্রেটের আদেশ। তাহলে আমাদের সংশোধনী শেষ হইলো, এখন আমরা আবার চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 47 দ্বারা। যাকে গ্রেফতার করা হবে সে যে স্থানে প্রবেশ করবে সেই স্থানে মালিকের দখলদারের অনুমতি নেবেন এবং সেই মালিক সর্বাত্মক সাহায্য সহযোগিতা সুযোগ সুবিধা দিবেন। 47 দ্বারা। এটার যদি প্রশ্ন আছে, তল্লাশিকৃত স্থানে পুলিশ অফিসার বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রবেশের অনুমতি চাইলে মালিকের দায়িত্ব কি? তিনি কি করবেন? বাধা দিবেন, তল্লাশিতে অনুমতি দিবেন, সুযোগ সুবিধা দিবেন, ক এবং গ। হয় এবং গ। ক এবং গ, তল্লাশির অনুমতি দিবেন এবং সুযোগ সুবিধা দিবেন 47 দ্বারা। 48 দ্বারা হইল 47-এ উনি অনুমতি দেয় নাই, সেই ক্ষেত্রে না দরজা দিলে জানালা ভেঙে। শাস্তি কত স্যার? জি ভাই। 187। বলছি উনি যে অনুমতি দিবে এবং সহ্য করবে, না করলে ফাঁসি। সাহায্য না করা, গ্রেফতারে সাহায্য না করা, কত দ্বারা আপনি গ্রেফতার করে সাহায্য করতে বাধ্য বলেন নুরুল ভাই? 42 জেলায় বাধ্য 40। তো 42-এ সাহায্য করতে বাধ্য হলে যখন আপনি সাহায্য করলেন না, তখন আপনার শাস্তি কত? 87। 87। এই যে নিজের প্রশ্নতে নিজেই ধরা খাবেন, সমস্যা নাই। শুধু শুধু 87 না, 6 মাস বিনাশ্রম, এটা সহ 6 মাস। না না, মনে আছে? 6 মাসের বিনাশ্রম এটা হচ্ছে শান্তিভঙ্গের ক্ষেত্রে। 6 মাস হচ্ছে শান্তিভঙ্গের ক্ষেত্রে যদি সে সাহায্য না করে। যাই হোক, নুরুল ভাইয়ের প্রশ্নতেই নুরুল ভাই দিয়ে উত্তর বাইর করাইলাম, সমস্যা নেই। ফৌজদারি কার্যবিধি আইনে 48 দ্বারা, যদি 47 দ্বারা অনুমতি না দেয় সেই ক্ষেত্রে দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করতে পারবেন বা গ্রেফতার করতে পারবেন। তবে পর্দানশীল মহিলা থাকলে তাদের অবাধে সরে যাওয়ার সুযোগ দিবেন। পর্দাসীন মহিলা থাকলে তাকে অবাধে সরে যাওয়ার সুযোগ দিবেন, তবে লক্ষ্য রাখতে হবে যেন আসামি মহিলা বেশে পালিয়ে না যায়। ঠিক আছে। তারপর হচ্ছে 49 দ্বারা, গৃহের ভিতর প্রবেশের পর যদি সেখানে আটকা পড়ে তাহলে আবার ভিতর থেকেও দরজা জানালা ভেঙে বাইর হইতে পারবেন 49 দ্বারা। 50 দ্বারা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের গ্রেফতার কার্য করার জন্য যতটুকু ক্ষমতা বা বল প্রয়োগ করা দরকার ততটুকু করা যাবে, তার বেশি করা যাবে না। 51 দ্বারা হচ্ছে আটক ব্যক্তির দেহ তল্লাশি। আটক ব্যক্তির দেহ তল্লাশির বিধান হচ্ছে সে যদি জামিন নিতে না পারে বা জামিনের ব্যবস্থা নাই সেই ক্ষেত্রে তার দেহ তল্লাশি করা যাবে, অন্যথায় তল্লাশি করা যাবে না। 51 দ্বারা, এখন যদি আপনাকে প্রশ্ন দেয় 51 দ্বারা যে আটক ব্যক্তির দেহ তল্লাশির বিধান কি, তাহলে কি বলবেন? সময় শেষ, বলেন, দ্রুত বলেন। যদি যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি মুচলেকা দিতে পারে অথবা জামানত সংগ্রহ করতে পারে, আহ, তখন তাকে তল্লাশি করা যাবে না। যদি সে ব্যর্থ হয় তাহলে আটককৃত ব্যক্তি দেহ তল্লাশি করা হবে। তল্লাশি করার পরে তার কাছে যদি কোনো কিছু পাওয়া যায় জব্দ তালিকা করতে হবে এবং তাকে আদালতে প্রেরণ করতে হবে, সেই আদালতে এগুলো পাঠাতে হবে হ্যাঁ, এবং প্রয়োজনে তাকে 1 কপি দিতে হবে। সঠিক। এটা সংশোধন অনুসারে এটা দিছে যে জব্দ তালিকা করে হেফাজতে নেবেন এবং তাকে প্রয়োজনে 1 কপি দিবেন। এখন যদি আপনাকে এমসিকিউ প্রশ্ন দেয় যে আটককৃত ব্যক্তি কে, পুরুষ, মহিলা
উভয়ই, কেউই নয়, উভয়। উভয়ই। 51 ধারার এই এমসিকিউটা একটু মনে রাখবেন। তারপরে হচ্ছে 52 ধারা, মহিলার দেহ তল্লাশির ক্ষেত্রে বিশেষ বিধান, যেটা হচ্ছে মহিলার ক্ষেত্রে অবশ্যই মহিলা দ্বারা দেহ তল্লাশি করাইতে হবে, পিআরবি 322 বিধি। 51 সাথেও 322 বিধি দেওয়া যায় যদি সেখানে আপনি মহিলার কথা উল্লেখ করেন। তারপরে হচ্ছে 53 ধারা, গ্রেফতারকৃত ব্যক্তির নিকট যদি অবৈধ কোনো অস্ত্র শস্ত্র পাওয়া যায় সেই ক্ষেত্রে এগুলো জব্দ তালিকামূলে হেফাজতে নেবেন এবং আসামিকে যে আদালতে প্রেরণ করা হবে সেই আদালতে উক্ত অস্ত্র প্রেরণ করবেন। যখনই এই অস্ত্র আদালতে প্রেরণ করবেন তখন একে পুলিশ আইনের 24 পিআরবি 213 বিধি ব্যবহার করবেন। 53 ধারা। তাহলে আজকে আমরা সামনে যাই না, যেহেতু আমাদের সময় অল্প। আগামীকালকে আমরা আবার 54 থেকে শুরু করব ইনশাল্লাহ। 54 থেকে এরপরে সামনে দিয়ে অ্যাডভান্স হবে। এখন একটু আপনারা এই যে 46-এর ক, খ, গ, ঙ এইগুলো একটু আপনারা একটু রিভিশন দেন। কে দিবেন?